আচ্ছা, তাহলে আমরা আজকে স্টার্ট করব আমাদের রসায়ন। প্রথম পক্ষ, প্রথম অধ্যায়। আমরা যে বইটা ফলো করব সেটা হচ্ছে হাজারীয় নাক। হাজারীয় নাক স্যারের বইটা আমরা ফলো করব। তাহলে ওটা থেকে আমাদের ফার্স্ট পেপারের যে জার্নিটা আছে ওটা আমরা কমপ্লিট করব। সো ফার্স্ট অধ্যায় থেকে আমরা কতগুলো জিনিস পড়বো শুধুমাত্র এমসিকিউর জন্য। এখান থেকে সিকিউ হওয়ার পসিবিলিটি একবারেই নাই বললেই চলে। তো আমাদের এমসিকিউর জন্য যা যা দরকার হয় এই অধ্যায়ের জন্য, তো ওই সব জিনিস আমরা করবো। ফার্স্টে হচ্ছে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে ল্যাবরেটরির আহ যেটা বলা হয় ব্যবহার বিধি বা নিরাপদ ব্যবহার বিধি যাই বলো। দেখা যায়। হ্যাঁ। ঠিক আছে। তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বিধি থেকে আমাদের এমসিকিউ, এগুলো সব এমসিকিউর জন্য, কোনো কিছুই সিকিউর জন্য না। প্রথমে হচ্ছে নিরাপদ চশমা বা গগলস আমরা যেটাকে বলা হয়। নিরাপদ চশমা। তো নিরাপদ চশমার জন্য আমাদের আহ নিরাপদ চশমা এটা কেন ইউজ করা হয়? ওটা হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ। কেন? কারণ ক্ষতিকর এবং সহজে উদ্বায়ী রাসায়নিক পদার্থ থেকে নিজেকে সেভ করার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য ল্যাবরেটরিতে আমরা নিরাপদ চশমা বা গগলস ইউজ করব। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি এখানে, ক্ষতিকর ও উদ্বায়ী পদার্থ। ক্ষতিকর এবং সহজে উদ্বায়ী পদার্থ, তাই আর পদার্থের উম, পদার্থ থেকে বাঁচার জন্য চোখকে, তাই না? চোখকে বাঁচার জন্য, বাঁচানোর জন্য আমরা কি করবো? নিরাপদ চশমা ব্যবহার করব। এটা হচ্ছে ফার্স্ট লাইন। তো বইয়ের এই লাইনটা দাগায় নাও। নিরাপদ চশমার যে ফার্স্ট লাইন আছে সেটা দাগায় নাও। আচ্ছা, ফাইন। তারপরে আমরা চলে যাব হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস এর ক্ষেত্রে অনেক রকমের হ্যান্ড গ্লাভস আছে। হ্যান্ড গ্লাভস নর্মালি ওয়েতে কি করা হয়, না, কেন আমাদের হ্যান্ড গ্লাভস ইউজ করা হয়? যেন আমাদের হাতের কোনো ক্ষয় না হয়। কি না হয়? ক্ষয় না হয়ে যায়। যেমন আমরা অনেক হয় সময় না। অ্যাসিড রাসায়নিক, আমরা যদি কেমিস্ট্রির ল্যাব করি তখন আমরা অনেক সময় অ্যাসিড ধরবো, অনেক সময় ক্ষার ধরবো। ওই অ্যাসিড এবং ক্ষারের কারণে যেন আমাদের আহ হাতের কোনো ক্ষয় না হয়ে যায়, ওটার জন্য আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করব। ঠিক আছে। তো এখন আমাদের হ্যান্ড গ্লাভস এর যে ফার্স্ট লাইন আছে সেটা এমসিকিউর জন্য। ক্ষয়কারক এবং বিষাক্ত রাসায়নিক বোতল ধরার আগে আমরা হ্যান্ড গ্লাভস ইউজ করব। হ্যান্ড গ্লাভস, প্রথম লাইনটা এখান থেকে এমসিকিউ হতে পারে। আর হচ্ছে বাজারে কম দামে অনেক রকমের গ্লাভস পাওয়া যায়। সিনথেটিক জিটেক্স, লটেক্স, বিনাইল হ্যান্ড গ্লাভস, পচনশীল যেটা এবং অধিক দাহ্য। লটেক্স এবং বিনাইল হ্যান্ড গ্লাভস যেটা আছে সেটা আমাদের পচনশীল নয়, কিন্তু অধিক দাহ্য। যেমন প্লাস্টিকের, এগুলা অল্পতেই আগুন ধরে যায় এবং অধিক দাহ্য হয়, বাট এগুলো পচনশীল নয়। তো পচনশীল যদি না হয় তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর না। তাই পরিবেশ বান্ধব আমরা পচনশীল নাইট্রাইল রাবার হ্যান্ড গ্লাভস আমরা ইউজ করব। সো পরিবেশ বান্ধব এই লাইনটা এমসিকিউতে আসে। পরিবেশ বান্ধব, অধিক ধার্য বলতে? অধিক দাহ্য বলতে হচ্ছে পুড়ে যাওয়া, অধিক পুড়ে যায়, মানে খুব অল্পতেই এটা অনেক বেশি করে আগুন ধরে যায়, এটাকে বলা হয় অধিক দাহ্য।
আচ্ছা। তাহলে পরিবেশ বান্ধব কোন হ্যান্ড গ্লাভস আমরা ইউজ করব? নাইট্রাইল নাইট্রেট রাবার রাবার। নাইট্রাইল নাইট্রাইল রাবার হ্যান্ড গ্লাভস আমরা ইউজ করব, যেটা আমাদের পচনশীল। তারপর আমাদের হ্যান্ড গ্লাভস এর ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রাইল হ্যান্ড গ্লাভস। নাইট্রাইল হ্যান্ড গ্লাভস এর নাইট্রাইলের আই অ্যাক্রাইল ও নাইট্রাইল এটার সংকেতটা যদিও ইম্পর্টেন্ট না, বাট দেখতে পারো। নাইট্রাইল হ্যান্ড গ্লাভস, আমরা হ্যান্ড গ্লাভস এর অনেকগুলো ধরন পড়বো এখন। অনেক রকমের হ্যান্ড গ্লাভস আছে। ফার্স্ট হচ্ছে নাইট্রাইল হ্যান্ড গ্লাভস। জিটেক গ্লাভস। নাইট্রাইল হ্যান্ড গ্লাভস, নাইট্রাইল হ্যান্ড গ্লাভস থেকে এমসিকিউ কি কি লাইন আসতে পারে? এটি বেশ নমনীয়, জীবাণু সংক্রমক রোধক, জীবাণু সংক্রমক রোধক এবং বৈদ্যুতিক শক রোধক, বিভিন্ন ক্ষয়কারক রাসায়নিক পদার্থ যেমন আমাদের অ্যাসিড, ক্ষার, জৈব দ্রাবক। জৈব দ্রাবক আমরা বলতে কি বুঝি? তেল, তাই না? তেলকে আমরা হুম জৈব, হুম। গ্লিসারিন, এগুলো হচ্ছে জৈব দ্রাবক। তারপর হচ্ছে ডিটারজেন্ট। টারপিন, যেগুলো বার্নিশের ক্ষেত্রে ইউজ করা হয়, বার্নিশ, ফার্নিচারে বার্নিশ করার জন্য টারপিন। হুম। তারপরে হচ্ছে ডিটারজেন্ট, এগুলা প্রতিরোধক। ডিটারজেন্ট লাগলে হাত হালকা মাত্রায় ক্ষয় হয়। তবে আমাদের যদি কি ইউজ করি? আমরা যদি আ ধরো যে যে ব্লিচিং পাউডার বেশি ইউজ করে তাহলে হাত বেশি মাত্রায় ক্ষয় হয়ে যাবে। তাহলে ব্লিচিং পাউডার এগুলা থেকে হাতকে বাঁচানোর জন্য আমরা কি ইউজ করব? নাইট্রাইল গ্লাভস। তাহলে গ্লাভস। নাইট্রাইল গ্লাভস কতগুলো জিনিস সংক্রমণ করতে পারে। এটি আ তাই ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাইল গ্লাভস ইউজ করা হয়। তাহলে ল্যাবরেটরিতে প্রধানত ইউজ করা হয় কোন গ্লাভস? নাইট্রাইল গ্লাভস। হুম, ল্যাবরেটরিতে প্রধানত ব্যবহার করা হয়। নিচের কোনটি? সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস। এই লাইনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? নাইট্রাইল গ্লাভসে কোনো হ্যাঁ। প্রোটিন উপাদান থাকে না, তাই অ্যালার্জিও হয় না। এটাতে অ্যালার্জি হয় না। কেন হয় না? প্রোটিন থাকে না তাই কোনো অ্যালার্জি হয় না। ফাইন। তারপর নাইট্রাইল বিভিন্ন ক্ষয়কারক। ক্ষয়কারক বলতে আমরা কি বুঝি? ধরো যে বিভিন্ন ধরনের ক্ষার, অ্যাসিড এগুলোকে আমরা ক্ষয়কারক বলতে পারি। তারপর হচ্ছে জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস এর জন্য এমসিকিউ যে লাইনটা সেটা হচ্ছে এখানে একটা লাইন আছে। আ তাপ রোধক অ্যাসবেস্ট গ্লাভস এর বিকল্প হিসাবে আমরা জিটেক্স গ্লাভস ব্যবহার করি। তাহলে জিটেক্স গ্লাভস যদি আমরা বলি, জিটেক্স গ্লাভস এর এমসিকিউ আসার লাইন, তাপ, কি বলছি? তাপ তাপ রোধক। রোধক মানে কি? অ্যাসবেস্টস। আমরা যখন লোহার কারখানায় কাজ করা হয়, অনেকে কাজ করে না লোহার কারখানায়? লোহা তৈরি হুম। করে, স্টিল তৈরি করে। ওগুলোতে কিন্তু অনেক বেশি তাপ থাকে। তো ওই তাপ রোধক এক ধরনের গ্লাভস আছে যার নাম হচ্ছে অ্যাসবেস্ট। ওটা ইউজ করলে হাতের একবারে তোমার ধরো যে আ ফোস্কার মতো পড়ে যায়। ঠিক আছে? তো ওইটার হুম। বিকল্প হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি? জিটেক্স গ্লাভস গ্লাভস। ব্যবহার করতে পারি। তাহলে অ্যাসবেস্ট গ্লাভস এর বিকল্প ব্যবহৃত হয় জিটেক্স গ্লাভস। তারপরে হচ্ছে লটেক্স গ্লাভস। লটেক্স গ্লাভস হচ্ছে সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। সংক্রামক মানে কি বলো? সংক্রামক সংক্রামক। পদার্থ, সংক্রামক পদার্থ। যেমন ধরো যে হাতের মধ্যে পচনশীল, পচন ধরে যেতে পারে। ঠিক আছে? ওই হুম। জায়গাটা পচন ধরে যেতে পারে।
তারপরে ধরো যে বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে। ঠিক আছে? এই হ্যাঁ। সংক্রামক পদার্থ এগুলা এগুলার বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে। তো আমরা যদি সংক্রামক পদার্থ নিয়ে কাজ করি, যেগুলা দ্রুত সংক্রমিত হতে পারে, ওগুলা কাজ করার সময় ওগুলা নিয়ে আমরা কোন গ্লাভস ইউজ করব? লটেক্স গ্লাভস ইউজ করব। লট- ঠিক আছে? হ্যাঁ। লটেক্স গ্লাভসের তাহলে আমরা লটেক্স গ্লাভসের মাঝখানের যে লাইনটা থাকে, মাঝখানে একটা লাইন আছে সংক্রামক পদার্থের বিরুদ্ধে কাজ করে। সংক্রামক পদার্থের বিরুদ্ধে কাজ করে। তারপরে লটেক্স গ্লাভসের আরেকটা এমসিকিউ লাইন কি হতে পারে? লটেক্স গ্লাভসের আরেকটা এমসিকিউ লাইন হতে পারে লটেক্স রাবার গ্লাভস ব্যবহারে আমাদের বিদ্যুতিক শক লাগে না। তাহলে আমরা লটেক্স গ্লাভসটা কম দামে পাওয়া যায় বাজারে। যদি এই লটেক্স রাবার গ্লাভসটা আমরা ব্যবহার করি তাহলে আমরা যদি বিদ্যুতিক লাইনে কাজ করে আমাদের শক লাগার পসিবিলিটি নাই। ঠিক আছে, লটেক্সে কিন্তু প্রোটিন আছে, তাহলে অ্যালার্জি সৃষ্টি করবে। তাহলে অ্যালার্জি সৃষ্টি হয় না নাইট্রাইল গ্লাভস দিয়ে, অ্যালার্জি সৃষ্টি হয় লটেক্স গ্লাভস দিয়ে। লটেক্স গ্লাভ। লটেক্স থেকে এই ৩ টা লাইন এমসিকিউর জন্য, আর বেশি লাইন পড়ার দরকার নয়। তারপর হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। পিভিসি হচ্ছে প্লাস্টিক, পলিথিনের গ্লাভস। এগুলো আমরা কোনো সময় ইউজ করব না। ঠিক আছে? ত্বকে বিরক্তি হুম। ভাব হতে পারে, হাত ঘেমে যেতে পারে। এগুলো আমরা কোনো সময় ইউজ করব না। তারপর হচ্ছে নিউপ্রিন গ্লাভস। নিউপ্রিন, রাবার বা পলিক্লোরোপিন। পলিপিন। পিন। এটা দিয়ে তৈরি হয়, তবে এটার সংকেত জানা লাগবে না। কোনো কিছু ওটা নিউপ্রিন, রাবার এতটুকু জানলেও চলবে। এটি বেশ নরম এবং তাপরোধী। হালকা মানে তাপ লাগবে না তোমার বিকজ অফ রাবার। রাবারের এক পাশ দিয়ে তাপ দিলে অন্য পাশে তাপ লাগে না। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। মৃদু ক্ষয়কারী তেল জাতীয় পদার্থ, পিচ্ছিল যেগুলো আছে ওগুলা নিয়ে যখন কাজ করবা জৈব দ্রাবক, তখন আমরা নিউপ্রিন গ্লাস ইউজ করব। ঠিক আছে? তো নিউপ্রিন গ্লাসটাকে হ্যাঁ। লাস্টের যে লাইনটা আছে এটা এমসিকিউর জন্য। আচ্ছা। তারপরে প্রাকৃতিক রাবার গ্লাভস। প্রাকৃতিক রাবার গ্লাভস এর আমাদের বিদ্যুতিক শক প্রতিরোধ করে। এটা শুধুমাত্র একটা মোটিভ প্রাকৃতিক রাবার গ্লাভস এর, সেটা হচ্ছে যারা বিদ্যুতিক লাইনম্যান তারা এই প্রাকৃতিক রাবার গ্লাভসটা ব্যবহার করেন। ব্যবহার আচ্ছা, করেন। ফাইন। তো এটা ছিল এখান থেকে। তবে এখান থেকে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস আর হচ্ছে লটেক্স গ্লাভস। ফাইন। তারপরে গ্লাভস শেষ হওয়ার পরে আমরা চলে যাব গ্লাস যে সামগ্রীগুলো আছে, গ্লাস সামগ্রীর আমাদের কোনগুলা কোন রকমের কাজ দিয়ে তৈরি হয় বা কোন রকমের গ্লাস দিয়ে তৈরি হয় ওগুলা একটু জানা। যে বিকার কি দিয়ে কোনটা দিয়ে তৈরি হয়েছে, সফট গ্লাস দিয়ে কোনটা কোনটা তৈরি হয়েছে। সফট মানে আমাদের একটু হালকা হালকা বাড়ি লাগলে ভেঙে যাবে এরকম। আর হচ্ছে পাইরেক্স হালকা একটু শক্ত, পাইরেক্সটা ওটা ওটা যদি অনেক বেশি পরিমাণ পদার্থ রাখা হয় তাহলেও ভাঙে না। আচ্ছা, তাহলে সফট গ্লাস দিয়ে তৈরি সামগ্রী কোনটা, আর একটা হচ্ছে শক্ত বা পাইরেক্স গ্লাস দিয়ে সামগ্রী কোনটা, ওটা একটু মনে রাখলে, একটা মনে রাখলে অপরটা মনে রাখতে হবে না। বিকজ অফ একটার যেগুলো আছে ওগুলা তো ধরো যে সফট গ্লাসের গুলো তুমি মুখস্থ করছো, তাহলে তোমাকে আর পাইরেক্সটা মুখস্থ করতে হবে না। কারণ তুমি যদি বলে নিচের কোনটি পাইরেক্স নয় মানে হচ্ছে সফট, তাহলে সফটে যেটা মুখস্থ করছো ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর বাকি ৩ টা পাইরেক্সে থাকবে। ৩ টা আনসার হবে না। বাকি একটা যেটা থাকে ওটাই আনসার হবে। তাহলে আমাদের এখানে সফট গ্লাস আর একটা হচ্ছে পাইরেক্স গ্লাস। তো গ্লাসের সামগ্রী অনেক রকম।
গ্লাস সামগ্রী, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে পাইরেক্স বা শক্ত। শক্ত, আচ্ছা, শক্ত গ্লাস। তাহলে সফট কি গুলো আছে? কাঁচ নল আছে, টেস্ট টিউব আছে, বিকার আছে। বিকারটা নিম্নমানের, বিকার এই জন্য ধরা হয় না। কাঁচ নল, কাঁচ নল অনেক লম্বা একটা কাঁচ নল গ্লাস থাকে, এগুলো গ্লাস গ্লাস পরের পৃষ্ঠায় দেখতে পারবা এরকম। তারপর ফানেল, ফানেল তো চিনোই, এরকম একটা ওই যে তেল মাপে না তেলের দোকানে, ওটাকে বলা হয় ফানেল। তারপর গরম নল, লিগলিপ, লিবিক শীতল, যাই বল শীতক, হ্যাঁ এরকম একটা কিছু। ঠিক আছে, এগুলো হচ্ছে সফট গ্লাস দিয়ে তৈরি, আর বাকি যা আছে সব পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। এখন হচ্ছে আমাদের পাইরেক্স এর জন্য আমাদের সফট গ্লাস, নিচের কোনটি সফট গ্লাস দিয়ে তৈরি, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল। ঠিক আছে, আচ্ছা, পাইরেক্স গ্লাস। পাইরেক্স পাইরেক্স গ্লাসে আমাদের কি কি গ্লাসে কি কি থাকে? জিঙ্ক অক্সাইড থাকে, আর হচ্ছে বেরিয়াম বোরো সিলিকেট থাকে। তাহলে পাইরেক্সে কি কি থাকে? জিঙ্ক জিঙ্ক অক্সাইড ও ইয়াম বোরোসিলিক অ্যাসিড। অক্সাইড, আরেকটা কি বলছে? লিথিয়াম, সরি বেরিয়াম, তাই না? বেরিয়াম বেরিয়াম বোরোসিলিক বোরোসিলিকেট। অ্যাসিড। ফাইন। আর আমাদের সফট গ্লাস তৈরি হয় সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট দ্বারা। সিলিকেট কি? ওই যে সিলিকনের পদার্থ, সিলিকনের যৌগ, সোডিয়াম ও পটাশিয়াম, নাকি ক্যালসিয়াম, সরি। সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেট, আর একটা হচ্ছে বেরিয়াম বোরো সিলিকেট। ঠিক আছে, হ্যাঁ। ওকে ফাইন। তাহলে এটা ছিল আমাদের গ্লাস নিয়ে। আর এরপরের পৃষ্ঠায় দেখো ইয়ের মধ্যে দেওয়া আছে, তোমার হচ্ছে এরপরের পেজে আমাদের সবগুলা জিনিস দেওয়া আছে খুব ভালো করে। তারপরে হচ্ছে আমাদের পরিষ্কারের জিনিসপত্র লাগবে, আমাদের গ্লাস সামগ্রী পরিষ্কার করার জিনিস আমরা পরিষ্কার করব তিনটা জিনিস দিয়ে। ফার্স্টটা হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট, যেটাকে আমরা কাপড় কাচার সোডাও বলি অনেক সময়। তারপরে ডিটারজেন্ট, ডেকেন 19, ওটা নর্মাল ডিটারজেন্ট, যেটা আমরা ধরো যে আহ, কাপড় ধোয়ার জন্য ইউজ করে। তারপর হচ্ছে ক্রোমিক অ্যাসিড, এই তিনটা। তবে এখানে সব থেকে ভালো হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের একটু জানতে হবে এখানে এমসিকিউটা। তাহলে গ্লাস সামগ্রী পরিষ্কার করা হয় কয়টা জিনিস দিয়ে? গ্লাস সামগ্রী, তাহলে এখন আমরা জানবো গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য আমাদের যে তিনটা জিনিস লাগে, বা তিন ভাবে গ্লাস সামগ্রী পরিষ্কার করা যায়। তিনটা বিভিন্ন বিভিন্ন পদার্থ দ্বারা, তিনটা ভিন্ন ভিন্ন, ওই তিনটা পদার্থ জানবো। ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে কাপড় কাচা সোডিয়াম, সোডিয়াম কার্বনেট Na2CO3, এটাকে বলা হয় কাপড় কাচা সোডা। এটা কত পার্সেন্ট ব্যবহার করব? 10%। 10% মানে কি? যদি তুমি আহ মোট আয়তন হয় 100, মানে 100 ml, তাহলে সেখানে 10 ml থাকবে আমাদের সোডিয়াম কার্বনেট, আর 90 ml থাকবে আমাদের পানি। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট ব্যবহার করা হ্যাঁ, হয়? 10%। 10%। সোডিয়াম কার্বনেট এর লঘু দ্রবণ। লঘু শব্দের অর্থ কি? পাতলা। ছোট, ও সরি, পাতলা। ঠিক আছে, তারপর ডিটারজেন্ট, ডিটারজেন্ট হিসেবে আমরা কোনটা ইউজ করি? ডেকেন, কোনটা ইউজ করি আমরা?
ডেকন হুম? ডেকন 90 ডেকেন বা ডেকন 90 90, এটা আমরা ইউজ করি। ঠিক আছে। সো ডেকন 90 আমরা ইউজ করি তেল, আলকাতরা, গ্লিস, মানে এইগুলো বিভিন্ন ধরনের পদার্থ গ্লাস থেকে পরিষ্কার করার জন্য গ্লাসের মধ্যে লেগে থাকে। সব থেকে বেশি সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে ক্রোমিক অ্যাসিড, ৩ নাম্বার যেটা। নাম কি? ক্রোমিক ক্রোমিক অ্যাসিড অ্যাসিড। তাহলে নিচের কোনটি সর্বোত্তম পরিষ্কারক? ক্রোমিক অ্যাসিড ঠিক আছে। বুলেটের গায়ে লেগে থাকা তোমার হচ্ছে গ্রিস, তেল জাতীয় বিভিন্ন দ্রবণ বা পদার্থ দূর করতে আমরা ক্রোমিক অ্যাসিড ইউজ করি। তাহলে ক্রোমিক অ্যাসিড তীব্র জারক। ক্রোমিক অ্যাসিড কি? তীব্র একটা জারক। ব্রজচারক তীব্র জারক। কি তৈরি করে? জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন তৈরি করে। এই জাইমান অক্সিজেন দ্বারা কি পরিষ্কার হয়? আমাদের গ্লাসগুলো পরিষ্কার হয়ে যায়। ক্রোমিক অ্যাসিডের সংকেতটা একটু আমাদের জানতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। K2Cr2, সি হচ্ছে ক্রোমিয়ামের সংকেত, তাই না? Cr আর অক্সিজেনও তো অক্সিজেনের। তাহলে K2Cr2O7 প্লাস হচ্ছে 4 অণু সালফিউরিক অ্যাসিড প্লাস 4 অণু H2SO4। এই দুইটাকে একসাথে বলা হয় ক্রোমিক অ্যাসিডের সংকেত, বা এই দুইটাই হচ্ছে একসাথে ক্রোমিক অ্যাসিড। ঠিক আছে? ক্রোমিক অ্যাসিড হ্যাঁ আচ্ছা, ফাইন। তাহলে আমাদের ক্রোমিক অ্যাসিডও পড়া হয়ে গেল। আমরা নেক্সট জানবো যেটা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আচ্ছা, তৈল গ্রিস জাতীয় পদার্থ দূর করতে গ্লাস সামগ্রী থেকে তৈল আর গ্রিস। তৈল তো চিনো, তেল যেটা ওটা হচ্ছে তৈল। ঠিক আছে? তো হ্যাঁ তেল যেটা, এটা হচ্ছে তৈল। তো গ্লাস সামগ্রী থেকে তৈল গ্রিস দূর করতে আমরা ব্যবহার করব অ্যাসিটোন। কি ব্যবহার করব? অ্যাসিটোন অ্যাসিটোন দ্রাবক অ্যাসিটোন। অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন মানে কি? অ্যাসিটোন মানে হচ্ছে তেল গ্রিস জাতীয় পদার্থ দূর করতে হবে দ্রাবক অ্যাসিটোন হচ্ছে একটা কিটোনের যৌগ। কার যৌগ? কিটোনের যৌগ। অ্যাপল। ঠিক আছে। তাহলে আমরা রাসায়নিক পদার্থ, 2 রকমের রাসায়নিক পদার্থ আছে সেটা জানবো। একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড সবসময় বিশুদ্ধ থাকে, আজীবন বিশুদ্ধ থাকবে, এটা বলতো ঘনমাত্রার আমি পরিবর্তন বুঝতে হবে না। পারতাছি না ঘনমাত্রার পরিবর্তন হবে না। ভাই এটা এটি মনে খুঁজে রাখার পাই না কৌশল কি? খুঁজে পাইতেছি না এটার সমস্যা আচ্ছা, এরা সবসময় বিশুদ্ধ অবস্থায় থাকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঘনমাত্রা সবসময় কোনো পরিবর্তনই হয় না। এদের ঘনমাত্রা যত যত যতগুলা পদার্থের মধ্যে সি আছে, কি আছে? সি সি আছে, তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন আমি বলি যদি সোডিয়াম কার্বনেট, তাহলে Na2CO3, এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2, এই যে সি আছে এখানে, O7, তাহলে এটাও একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এভাবে মনে রাখার কৌশল। তারপর অক্সালোক অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক
অ্যাসিড। অ্যাসিড। এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? এটা ঠিক উল্টা, বিশুদ্ধ থাকে না। যদি মুখ মুখ বা কর্ক খুলে রাখা হয় তাহলে সেটা অবিশুদ্ধ হয়ে যায় এবং ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যায়, মানে আগের অবস্থায় আর থাকে না, তাহলে মানে নষ্ট হয়ে যায় আর কি। তো এগুলার সি থাকে না, মানে এই যে এখানে তো সি আছে, সি ছিল কিন্তু ওটাতে সি থাকে না, কিন্তু ব্যতিক্রম একটা, সেটা হচ্ছে HCl, এখানে সি আছে বাট এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। HCl আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কেন আছে, এমন মানে হলো, যা ব্যতিক্রম কেন? মানে ব্যতিক্রম, মানে এইটা HCl একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কি। আমরা সি দিয়ে মনে রাখি আর কি যে এখানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কিন্তু মানে ওটা একটু মানে ধরো যে মানে কি HCl একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, মানে যত জায়গায় সি, HCl ছাড়া সব সি যত কি? সি দ্বারা যুক্ত যৌগ হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি, শুধু HCl হচ্ছে সেকেন্ডারি না? তারপরে পটাশিয়াম, তারপরে পটাশিয়াম কি? পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ভালো KMnO4। লেগেছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপর আমরা পলভঙ্গি ব্যালেন্স, পলভঙ্গি ব্যালেন্সে কি কি থাকে ওটা একটু দরকার। তুলাদণ্ড বিম ওটা থেকে একটু আসবে, রাইডার রাইডার থেকেও আসে না ঠিক সেম ভাবে, বা রাইডার ধ্রুবক থেকেও তেমন কোনো এমসিকিউ আসে না। তারপরে আমাদের মোলার দ্রবণ, এইটা থেকে আমাদের এই ছকটা থেকে পড়াটা আসবে। এক মোল দ্রবণ, ওই যে এক মোল দ্রবণ সমান সমান কি? মোলার দ্রবণ। 0.5 মোল দ্রবণকে বলা হয় সেমি মোলার, 0.1 মোলকে বলা হয় ডেসিমোলার, 0.01 মোলকে বলা হয় সেন্টিমোলার, 0.001 কে বলা হয় মিলিমোলার। এই ছকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, তারপর প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের একটা ছক আছে, ওটাও পড়ে নিতে পারো, ওটা ইম্পর্টেন্ট। যত জায়গায় কেমিস্ট্রিতে ছক আছে সবগুলো ছকই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এখানে আর কোনো আমাদের কি নাই, আমাদের কি বলে এটাকে, এমসিকিউ নাই। তারপরে পার্থক্য, 4 ডিজিট ব্যালেন্স, এই যে নর্মাল আমরা যে বাজারে যাই, বাজারে ডিজিটাল মেশিন ওয়েট করার জন্য, আই মিন মাপার জন্য ডিজিটাল মেশিন ইউজ করে, তাই না? ওই মেশিনে 4 ডিজিট দশমিকের পরে যদি 4 ঘর পর্যন্ত দেখায় তাহলে এটাকে বলা হয় 4 ডিজিট ব্যালেন্স, যদি 2 ঘর পর্যন্ত দেখায় তাকে বলা হয় টু 2 ডিজিট ব্যালেন্স। আচ্ছা, তারপরে আমরা পড়বো আমাদের একটা অঙ্ক পড়বো আমরা কিছু, সেই অঙ্কটা হচ্ছে বই থেকেই পড়বো। যেটা হচ্ছে সমস্যা, সমস্যাটা আমরা ধরো যে আমরা অঙ্কের উদ্দীপকটা লিখে নেই। অঙ্কের উদ্দীপকটা কি বলছে? তোমাকে 250 ml আয়তনের একটি কণিকা ফ্লাক্স দিয়ে বলা হলো সোডিয়াম কার্বনেট এর ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করো। কি মোলার প্রস্তুত করতে বলছে? ডেসিমোলার। ডেসিমোলার। তাহলে সোডিয়াম কার্বনেট কতটুকু দিতে হবে? তাহলে ডেসিমোলার মানে কত মোল? আচ্ছা, মোলার মোলার এটি এগুলো আমরা একটু শিখে নিই আগে, আগে মোল জিনিসটা শিখি। মোল, আমরা সোডিয়াম ক্লোরাইড চিনি না? হুম চিনি। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে? 23 প্লাস 35.5, তাই তো? হুম হুম। তাহলে 58.5, 5। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। কার আণবিক ভর? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। ঠিক আছে, এখন আমি যদি বলি যে 2 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে মোল সংখ্যা কত? মোল সংখ্যা 1 গ্রামে তো কত? তাহলে এখন আমরা 6.62। দেখো, মোল মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে মোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। এন দ্বারা। এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। এখানে ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে যত গ্রাম দেওয়া থাকে, যত গ্রাম দেওয়া দেওয়া থাকে। বা যত গ্রাম দিতে হবে বা দেওয়া থাকে যাই বল। আর এম হচ্ছে আণবিক ভর। এম কি? আণবিক ভর। আণবিক ভর। তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে এখানে?
2 m কত আণবিক ভর কত 58.5 কার 8.5 সোডিয়াম ক্লোরাইডের। তো এটা ভাগ করলে যত আসবে অতই হচ্ছে আমাদের মোল। এত কি মোল আমাদের সংখ্যা। মোল আসবে। মোল। তাহলে এটা হচ্ছে মোল। এখন তাহলে মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। রাসায়নিক পদার্থ পরিমাপের একক। তাহলে একক। 2 গ্রাম নিছো, এখন আমি বলতে পারবো যে এটা এত মোল আছে, এটা এত মোল, এত মোলের একটা পদার্থ। আচ্ছা, এখন আমরা পড়বো মোলারিটি। কি পড়বো? মোলারিটি। মোলারিটি পড়বো। মোলারিটি হচ্ছে মোল পার লিটার। তাহলে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। আয়তনটা অবশ্যই লিটার এককে। কোন এককে? লিটার এককে। তাহলে এইটার একক কি হয়ে যায়? মোল পার লিটার। এটা হচ্ছে লিটার। তার একক। মোলারিটি একক কত? মোল পার লিটার। মোল সংখ্যার একক হচ্ছে মোল, আয়তনের একক হচ্ছে লিটার। ফাইন। তাহলে আমি যদি বলি যে 10 ml এ এইটার মোলারিটি কত? মোল সোডিয়াম ক্লোরাইডের মোলারিটি কত? তাহলে আগে চাইছিলাম মোল, তাই না? হ্যাঁ। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের আগে ফার্স্ট অফ অল n বের করতে হবে, w বাই m। n এর সূত্র এটা, n is equal to w by m। তাহলে w কত আছে? 2 আর m কত? 58.5। এটা যত আসলো তত মোল। ফাইন। এখন আয়তনটা মিলিলিটারে আছে, তাই না? তাহলে এটাকে আমাদের কি হ্যাঁ। নিতে হবে? আয়তনকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ভি মানে হচ্ছে ভলিউম, ভলিউম মানে হচ্ছে আয়তন। তাহলে এটাকে আমাদের নিতে হবে লিটারে। তাহলে 1000 দ্বারা ভাগ দিলে আমাদের কিসে চলে আসলো? লিটারে চলে আসলো। তাহলে এই 0 0 কাটা, 0.001 এটাই তো আসে নাকি? হ্যাঁ। নাকি 0.01 আসে? আচ্ছা, যাই আসুক। তাহলে মোলারিটি, মোলারিটি তাহলে মোল পার লিটার। মোল কত আসছে এখানে? আচ্ছা, আমরা এটা হিসাব করে নাই। হিসাব করলে যত আসে তত ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আয়তন। 0.001 এটা। তো এইভাবে হচ্ছে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। বুঝা গেল? হুম। ঠিক আছে। তাহলে আমরা মোলারিটিটা বুঝলাম। এখন যদি আমাদের বলে দেয় যে ডেসিমোলার দ্রবণ, তাহলে এটার মোলারিটি কত? ডেসিমোলার, ওই যে আমরা কত মোলারিটি পড়ছিলাম, কত মোল? ডেসিমোলার ছকের মধ্যে আমরা পড়ছিলাম একটু আগে। ডেসিমোলার কত? ডেসিমোলার হচ্ছে 0.1। 0.1। ঠিক আছে। তাহলে এটার মোলারিটি হচ্ছে 0.1 মোল পার লিটার। বুঝে গেছে? হুম। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা একটু উদ্দীপকটা লিখি আমরা সমাধান করে নিই। তাহলে 250 ml ডেসিমোলার, তাই না? হুম। সোডিয়াম কার্বনেট, তাহলে Na2CO3। ডেসিমোলার তো তৈরি করতে বলছে। হ্যাঁ, ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার এত এর দ্রবণ তৈরিতে কত গ্রাম, কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের এখানে আয়তন কত আছে? 250 ml। এটাকে আমরা 1000 দ্বারা ভাগ দিয়ে আমরা নিয়ে যাব লিটার। এটাকে লিটার। তাহলে 0.25 লিটার। ফাইন। এখন আমাদের সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর বের করতে হবে। তাহলে সোডিয়ামের হচ্ছে 23 ইন্টু 2। 106। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এইটা প্লাস হচ্ছে কার্বনের কত? কার্বনের হচ্ছে আমাদের
12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3। তাহলে এটা আমাদের কত আসে আলটিমেটলি? 106 এত। ঠিক আছে, তাহলে আমাদের কার মান চাইছে? ডাব্লিউ এর মান চাইছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট? ফাইন। তাহলে ডাব্লিউ এর মান যদি চাই, আমরা জানি আমাদের এখানে কত গ্রাম লাগবে বলছে, তাই না? তাই তো? আচ্ছা ফাইন। তাহলে আমাদের সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম ডিভাইডেড বাই কত? 1000। এখানে আমাদের এস কত? 0.1 মোল পার লিটার। ফাইন। তাহলে আমরা 0.1 দেই ইন্টু আমাদের কত? ভি এর মান হচ্ছে 250। আচ্ছা দেখো, এখানে 1000 দেওয়ার কারণে কিন্তু এই যে ভি বাই 1000 কিন্তু আসছে, তাই এটা কিন্তু আমাদের ওই যে ওইটার মানটা বসালে চলবে না, আমাদের এখানে 250ই বসাতে হবে, কারণ এই ভি বাই 1000 করে আমরা ভিটাকে লিটারে আনছি। এম হচ্ছে 106 ডিভাইডেড বাই 1000। তো এটাকে আমাদের আর নেওয়া লাগলো না, লিটার আনার দরকারই নেই। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের মানটা হচ্ছে এটা। তাহলে এটা আমাদের গুণ করলে আনসারটা কত আসে? 2.65 গ্রাম, এত গ্রাম লাগবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই রাখি, আগামী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে।